হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার উইকেন্ড অ্যানালিসিস ভিডিও। আমরা উইকেন্ড অ্যানালিসিস যেরকম ভাবে প্রতি উইকে আমরা অ্যানালিসিস করে থাকি, যে ফার্স্ট নিফটিকে অ্যানালিসিস করব, নেক্সট উইকে কিরকম পারফরমেন্স করতে পারে, তারপর আমরা সেক্টর অ্যানালিসিসে চলে যাব, তারপর আমরা স্টকসে চলে যাব। ঠিক আছে? আর এর মধ্যে দিয়ে আমরা যেটা লার্নিং পয়েন্টস মার্কেটে এভরি উইক শেখাচ্ছে, সেই লার্নিং পয়েন্ট আমি দেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট আমরা আমরা এভরি উইকে যেমন মান্থলি অ্যানালিসিস থেকে শুরু করি, যে মান্থলি কেমন হচ্ছে সেটা বেস করে আমরা ডেলি চার্টে বা উইকলি চার্টে অ্যানালিসিস করি। তাহলে ফার্স্ট স্টেপ আমরা কোথা দিয়ে শুরু করব? মান্থলি চার্ট থেকে। তো মান্থলি চার্টে আমরা এখানে এটাকে রিমুভ করে মান্থলি চার্টে যদি আমরা এখন প্রাইস অ্যাকশনটা ভালো করে দেখি, মান্থলি চার্ট কেমন অ্যাকশনস তৈরি করছে। মান্থলি চার্টে আমরা আগেও এটা ডিসকাস করেছিলাম, এখান থেকে ফল এসছে, ফল এসে উপরের দিকে গেছে, এখান থেকে কন্টিনিউ হওয়া উচিত ছিল বাট হয়নি, সেখান থেকে ব্রেক করে একটা ডাব্লু টাইপের প্যাটার্ন মারিয়ে মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তাহলে আমাদেরকে দেখতে হবে যে মার্কেটে ওভারঅল লঙ্গার টার্ম ট্রেন্ড কি বলছে, অ্যান্ড তার বেসিস করে শর্ট টার্ম ট্রেন্ড কি বলছে। তাহলে সবার ফার্স্ট আমরা কোথায় যাব? একদম যদি আমি ভালো করে দাও, ভলিউমটা অফ করে দিই, হ্যাঁ। আহ তো ইমিডিয়েট যদি আমরা যদি লেভেল দেখি, মার্কেটে প্রাইস অ্যাকশন ক্যান্ডেল স্টিক খুব ইম্পর্টেন্ট মান্থলি চার্টে হয়ে যায়। কারণ একটা মাস পুরো মাসের ট্রেডিং পারফরমেন্সটাকে শো করায় এক একটা ক্যান্ডেল। তো এক একটা ক্যান্ডেল আমাদের কাছে পড়াটা খুব ইম্পর্টেন্ট। তো ফার্স্ট আমরা যদি এখানটায় লাস্ট 1 2 3 মাস যদি আমরা দেখি বা 4 মাস যদি দেখি, কাইন্ড অফ পজ মান্থ ছিল মার্কেটে। তো এই লেভেলে পজ নেওয়ার পরে মার্কেট স্লাইটলি হায়ার সাইডে ড্রিফট হচ্ছে। তো আমরা একসেপ্ট করতে পারি আপকামিং ডেজে 25,000 লেভেল অ্যান্ড 26,000 লেভেল মার্কেট আসতে পারে। তো সেইখানে আমরা কিভাবে বুঝবো যে মার্কেট এক্স্যাক্ট কোন পয়েন্ট থেকে মার্কেট উপরের দিকে যাবে, অথবা মার্কেট যদি নিচের দিকে আসার হয় তো কোন পয়েন্ট থেকে নিচের দিকে আসবে। তাহলে মান্থলি চার্টে আমরা একটা অ্যানালিসিস করলাম, মান্থলি চার্টে লোয়ার লো ফরমেশন না করে লোয়ার হায়ার লো ফরমেশন তৈরি করছে। এবার আমি যদি ডেলি চার্টে যাই, তো ডেলি চার্টে আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, আমি মার্ক করি লেভেলটাকে, 24,500 লেভেল, 24,500 এই লেভেলটা আমি মার্ক করলাম। এই লেভেলটা ইমিডিয়েটলি প্রাইস কতবার রিয়াক্ট করেছে এই লেভেলটাকে। কেন আমি বলি সাইকোলজিক্যাল লেভেল মার্কেটে ভেরি ইম্পর্টেন্ট লেভেল। মার্কেট কতবার রিয়েক্ট করেছে, এখানে একবার করেছে, এখানে একবার করেছে, এর কাছাকাছি দিয়ে করেছে, এখান থেকে করেছে। তাহলে অনেকবার যখন একটা লেভেলকে হিট করে, তার মানেটা কি? তোমরা কিন্তু সবাই কমেন্টে লিখবে, ভিডিওটা পজ করবে, কমেন্টে লিখবে, তাহলে কি হবে, তোমাদের অ্যানালিসিসটা বেটার হবে যে আমি যে নেক্সট স্টেপটা বলবো সেটা তোমাদের সাথে মিলছে কিনা। যদি একটা লেভেলকে বারবার মার্কেট হিট করে, তাহলে কি হতে পারে? একটা লেভেলে বারবার মার্কেট হিট হলে সেই লেভেলটা উইক হয়ে যায়। সেটা যদি নিচে হয় তাহলে মার্কেট ব্রেকডাউন করার চেষ্টা করে, আর সেটা যদি উপরের লেভেল হয় তাহলে মার্কেট ব্রেক আউট করার চেষ্টা করে। তাহলে তোমরা অ্যান্সারটা মিলিয়ে নিও যে ঠিক আছে নাকি। তাহলে আমাদের ইমিডিয়েট যে লেভেলটার উপরে মার্কেট ক্রস করেছে সেই লেভেলটা হচ্ছে 24,500। ইম্পর্টেন্ট নোট, আমরা লাস্ট উইকে যে অ্যানালিসিসটা করেছিলাম যে মার্কেট এখানে ফেলিওর, ব্রেকআউট ফেলিওর হওয়ার চান্সেস কম, কারণ সেম প্যাটার্ন বারবার রিপিট করে না। মার্কেটের নেচার, প্যাটার্ন তৈরি হয়, প্যাটার্ন রিপিট হয়, বাট সেম প্যাটার্ন বারবার রিপিট হয় না। মার্কেটে এগেন অন্য প্যাটার্ন আছে। যদি ট্র্যাপ বারবার হয় তাহলে ব্রেকআউট সাকসেসফুল হবে, যদি ব্রেকআউট সাকসেসফুল হয় তাহলে ট্র্যাপ হবে। এই হচ্ছে মার্কেটের প্যাটার্ন, যেভাবে মার্কেট কাজ করে। তাহলে এইখানে আমাদের পুরো উইকটা মার্কেট কি হয়েছে, ব্রেকআউট তো করেছে, করে নিচে যতবার 24,500 লেভেলটা এসছে ততবার এখান থেকে কিন্তু ব্যাক করেছে। তাহলে আমরা যদি সিম্পল যদি অ্যাকশনসটা করতাম আমাদের ট্রেডিং ডিসিশনের জন্য, যে 24,500-র আশেপাশে থেকে যদি আমরা বাইং ইনিশিয়েট করতে পারতাম, তাহলে কি আমরা প্রফিট বানাতে পারতাম মার্কেটে? যদি আমরা একবার ভালো করে যদি একবার দেখি, চলো এর জন্য আমি 15 মিনিট চার্টে যাই, তাহলে বেটার আমি বুঝতে পারবো। 15 মিনিট চার্ট, 15 মিনিট চার্টে ঠিক এখানে যদি আমরা দেখি, এখানে কি হয়েছিল, মার্কেট এখান থেকে পড়ে 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 মার্কেট কি হয়, নিচের দিকে যায়, তাই তো? এখান থেকে হ্যাঁ অনেকটা দূর থেকে এসে নিচে এসে মার্কেট এই লেভেল থেকে মার্কেট ব্যাক করে। চলো এখান দিয়ে ব্যাক করে, আর লাস্ট ক্যান্ডেলটা তো আমাদের সিএস এর উপরে এসছে, যে অ্যাভারেজিং প্রাইসে যে নতুন মেথড এসছে তার বেসিসে হয়েছে। তো এইটা আমাদের ক্যাপচার হবে না।
তো আমি যদি সেকেন্ড টাইমে যদি দেখি, এই এরিয়া থেকে 1:30-এর কাছাকাছি মার্কেট এসেছিল, 3টে অবধি আমাদের মার্কেট কিন্তু এখান দিয়ে ব্যাক করেছে এগেন। তারপর আগের দিনে যে আজকে কাল আগের দিনে কি হয়েছিল, মার্কেট লাস্ট দিন যেটা ছিল, মার্কেট গ্যাপ ডাউন করে খুলেছিল, তো 25,027, 25,527 আর 25,000, 27 পয়েন্টের ডিফারেন্স। তো গ্যাপ ডাউন করে খুললে আমরা কি এক্সপেক্ট করি, যে গ্যাপ ডাউন করে খুললে মার্কেট কি হয়, রিভার্স করে। তো এগেন এখান থেকে আমরা একটা রিভার্সাল পেতাম। আবার এটা যখন ব্রেক করে একদম লো এর কাছে এসেছিল, তো ডে লো থেকে আমাদের একটা ট্রেডিং চলে এসছে, কারণ এটাও কাছাকাছি লেভেল ছিল। তো মার্কেট পুরো উইকটা আমাদের 25,500টা ডিফেন্ড করতেই, সরি 24,500টা ডিফেন্ড করতেই রয়ে গেছে। তাহলে এইবার আমাদের কাজ হচ্ছে নেক্সট উইক মার্কেট কি করতে পারে। তাহলে নেক্সট উইকের লেভেলের জন্য আমরা চলে যাব উইকলি চার্টে। উইকলি চার্টে আমরা একটা জিনিস মার্ক করে নেবো, উইকলি হাই অ্যান্ড উইকলি লো। উইকলি হাই কোনটা, সরি উইকলি লো হচ্ছে 24,000, আমি রাউন্ড লেভেলটা মার্ক করে নিই একদম কাছাকাছি, 24,400, 24,400 আর 24,500। তাহলে নিচে আমাদের মার্কেটের যদি ব্রেকআউট ফেলিওর হয়, যদি ব্রেকআউট ফেলিওর হয়, তাহলে আমাদের 24,500 শুধু ব্রেক ফেলিওর হলে হবে না, 24,400টাকেও ফেলিওর হতে হবে, কারণ এইখান থেকেই আমাদের লাস্ট উইক টু লাস্ট উইক আমাদের কিন্তু ব্রেকআউট করেছিল মার্কেট, এই যে এখান থেকে যে ব্রেকআউট করে গেছিল, তো এই লেভেলটা কিন্তু মার্কেট এখন ডিফেন্ড করছে। তাহলে যদি মার্কেটে সেলিং দেখতে হয়, তাহলে 24,400 লেভেলের নিচে আমরা সেলিং করব। আর যদি মার্কেটে স্ট্রংলি বাইং শো করতে হয়, তাহলে আমাদের কাছে ইমিডিয়েট বাইং যেটা হয়ে যাবে, সেই বাইংটা হয়ে যাবে 24,660, মানে 24,700। তো 24,700 তো আমাদের জন্য এখনো এখান থেকে 100 পয়েন্ট ডিস্টেন্স। তাহলে আমরা কি করব, ডেলি চার্ট, ডেলি চার্টের ভিউ কিরম বানিয়েছে, ডেলি চার্টের ভিউ, ডেলি চার্টে যদি আমরা ভিউ দেখি, মার্কেট একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে, তাই তো। মার্কেট এখান থেকে কি করেছে, একটা রেঞ্জ বানিয়েছে। তো এই রেঞ্জের উপরে গেলে মার্কেট ডাইরেকশনালি মুভ করতে পারে অ্যাটলিস্ট 500 থেকে 700 পয়েন্ট এই মাসের মধ্যে। তো আমরা টার্গেট করবো অ্যাটলিস্ট 2 থেকে 3% মুভমেন্ট আমরা অগস্ট মাসে আমরা দেখতে পারি। তো সেই অনুযায়ী আমাদের যদি প্ল্যানিং থাকে, তাহলে মোটামুটি আমাদের নেক্সট যে টার্গেট লেভেল সেটা 25,000 লেভেল হবে। তাহলে মার্কেট এই যে লেভেলে রয়েছে, এইখান থেকে আমরা যদি বাইং যদি ফলো আপ করি, তাহলে আওয়ারলি চার্টের কেমন প্রাইস অ্যাকশন তৈরি করেছে, আওয়ারলি চার্টে প্রাইস অ্যাকশন কেমন করেছে, যদি আমি এখানটা আওয়ারলি চার্টটা ভালো করে দেখি, প্রথম প্রাইস ফল হয়েছে, আবার প্রাইস উঠেছে, আবার ফল হয়েছে, কিন্তু আগের বারের থেকে এবারে ফলটা কম। নেক্সট টাইমে যখন ফল হচ্ছে, ফল কিন্তু হতে পারছে না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে যদি নেক্সট আমরা রাউন্ড লেভেল এই 600টা ক্রস করলেই আমাদের কিন্তু একটা ইমিডিয়েট বাইং পেয়ে যাব টুয়ার্ডস 700 লেভেল অব্দি। এটা হচ্ছে ইন্টারডে, মানে সোমবার বা মঙ্গলবারের মধ্যে আমাদের 700 লেভেল টার্গেট দিতে পারে। তার উপরে যখনই প্রাইস যেতে শুরু করে দেবে, তখন আমরা স্লো এন্ড স্টেডি বাই অন ডিপস ফর্মুলা আমরা অ্যাপ্লাই করি। সেলিং অ্যাগ্রেসিভ প্ল্যান করব না, বাই অন ডিপস প্ল্যান করবো অ্যাটলিস্ট 25,000 লেভেল অব্দি। তাহলে মার্কেট এখন স্ট্রং ট্রেন্ডিং এ রয়েছে। তো আমরা ট্রেন্ডিং এ প্ল্যান করবো আনটিল আনলেস 24,400 লেভেল যতক্ষণ না ব্রেক করছে, 24,500 লেভেল, এই দুটো লেভেল যতক্ষণ না ব্রেক করছে, ততক্ষণ আমরা অ্যাগ্রেসিভ সেলিং প্ল্যান করব না। যদি আমরা দেখি কোনো জায়গায় নিচে প্রাইস এসে ঘোরার চেষ্টা করছে, তাহলে সেখান থেকে আমরা বাইং প্ল্যান করতে পারি। যেরকম আগের উইকে আমি বলেছিলাম যে আগের উইকে মার্কেট পজিটিভ হয়েছে, যদি ব্রেকআউটের উপরে হয়, তাহলে এখানে ট্র্যাপ হওয়ার চান্সেসটা কম। তো এখানে ইন্টারমিডিয়েট ইন্টারডে হিসাবে সেলিং এসছে, কিন্তু ঘুরে ফিরে কিন্তু বাইংও মার্কেট চলে এসছে। তাহলে আমাদের ওভারঅলি যদি আমরা 2 দিন 4 দিন 6 দিন 10-12 দিনের পজিশন যদি বানাই, তাহলে আমরা বাই অন ডিপসটা বেশি প্রেফার করবো মার্কেটে। ঠিক আছে, আর ইমিডিয়েট ব্রেকআউট লেভেল হচ্ছে আমাদের 24,000, ওই 660 বা 670 হচ্ছে ইমিডিয়েট ব্রেকআউট লেভেল। এই হয়ে গেল আমাদের বেসিক নিফটি অ্যানালিসিস। এইবার আমরা চলে যাই ব্রডার মার্কেটের দিকে, নিফটি 500 মান্থলি চার্ট। আমি একবার এগুলোকে সব ডিলিট করে দিই। মান্থলি চার্টে কি বলছে, একদম ক্লোজ রেজিস্ট্যান্সের কাছে চলে এসছে। তো এই জায়গাটা মার্কেট কিরকম ভাবে ক্রস করে সেটা দেখার বিষয়, মানে ক্রস করবে না রিয়াক্ট করবে সেটা আমাদের একবার
পজ নিয়ে দেখতে হবে যে মার্কেট কিভাবে রিয়াক্ট করে। তো এখান থেকে এটা ব্রেকআউট হলো, নিশ্চয়ই 24,500 যে আমাদের নিফটি লেভেলটা, সেটা মার্কেট অ্যাচিভ হতে পারে। তাহলে মার্কেটে ইমিডিয়েট আমরা যদি প্ল্যান করি যে এইখান থেকে আমাদের প্ল্যানিং ছিল মার্কেট টুয়ার্ডস হাই লেভেল অব্দি যাবে, তো সেখানে মার্কেট নিচে এসে খুব সুন্দর উপরে গেছে। সেখানে আমি যদি নিফটির থেকে মিড ক্যাপ আমরা 500 দেখি, তাহলে এটা বেশি স্ট্রেংথ শো করেছে নিফটি ফিফটির থেকে। ঠিক আছে, তাহলে ইমিডিয়েট একটা রেজিস্ট্যান্স রয়েছে, এটা সবসময় আমরা মাথায় রাখবো। তো এখানে আমরা অ্যাগ্রেসিভ প্ল্যান করব না, আমরা নিফটিতে যতটা অ্যাগ্রেসিভ প্ল্যান করতে পারি, যেহেতু ওটা রিকভারি করছে, বাট আমরা 500-এ কিন্তু অ্যাগ্রেসিভ প্ল্যান করব না। তার কারণ ইমিডিয়েট রেজিস্ট্যান্স আর 200 পয়েন্ট গ্যাপেই আমরা পেয়ে যাচ্ছি, এটা একটা মাথায় রেখে। নিফটি মিড ক্যাপ, নিফটি মিড ক্যাপের মান্থলি চার্ট, নিফটি মিড ক্যাপের মান্থলি চার্ট বলছে একদম ব্রেকআউট করে গেছে। ব্রেকআউট করার পর প্রাইস এখন কেমন তৈরি করেছে, সেকেন্ড। তো মান্থলি চার্টে কেমন লেভেলটা তৈরি করেছে, মান্থলি চার্টে এখানে প্রাইস অ্যাকশন খুব যে স্ট্রং আমি সেটা কিন্তু বলবো না। এখানে যেরকম স্ট্রেংথ শো করেছে, তারপর প্রাইস ধীরে 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 3 মাস হায়ার হাই বানিয়েছে। তো এখানে আমি একসেপ্ট করছি যতক্ষণ একটা পুল ব্যাক যতক্ষণ না আসছে, ততক্ষণ আমি ফ্রেশ বাইং আমরা প্ল্যান করব না। এটা একটা আমার কাছে মনে হচ্ছে যে এখানে স্ট্রং এখানে এসছে, বাট এইখানে এসে কোথাও না কোথাও একটা উইকনেস শো হচ্ছে। তো এই উইকনেসে আমরা কাজ কি করতে পারি, এখানে পুল ব্যাক হতে দেবো। আমাদের অবভিয়াসলি নিফটি মিড ক্যাপ আমাদের স্ট্রেংথ শো করছে, বাট লাস্ট 3টে ক্যান্ডেলের মধ্যে কিন্তু সেই স্ট্রেংথটা দেখতে পাচ্ছি না, যেটা এইখানে। এটা কি করেছিল, মার্কেট এখানে ফল হয়েছিল, ফল হয়ে স্ট্রংলি কিন্তু এই লেভেলটা রিজেক্ট করে মার্কেট কিন্তু অল টাইম হাইতে এপ্রিল মাসে পৌঁছেছে। তারপর এপ্রিলের পরে মে, জুন, জুলাই, এই 3 মাস এখানেই সাস্টেন করে। তাহলে সেই অনুযায়ী আমি যদি ডেলি চার্টে চলে যাই আমরা, এখানে এখানে যদি একটা পুল ব্যাক যদি চলে আসে, তাহলে পুল ব্যাক থেকে বাইং হ্যাপেনিংটা খুব সুন্দর আমরা পেতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে একটা পুল ব্যাক একসেপ্ট করছি। তাহলে প্রথমে যদি একটু মার্কেট মুভমেন্ট যদি করে, তাহলে আমাদের নিফটিতে যে টার্গেটটা আছে সেটা হিট হতে পারে। আর ইমিডিয়েট যদি পুল ব্যাক আসে, তাহলে নিফটি 24,000 যেই 500 লেভেলের ব্রেক করবে, তাহলে আমরা একটা সেলিং দেখতে পাবো। তাহলে এগেন আমরা এখানে একসেপ্ট করবো যে নিফটিতে আমাদের অপশনস এর ক্ষেত্রে একদম ব্রেকআউট ফেলিওর আমরা হতে দেখবো। কিন্তু আমরা যেখানে স্ট্রেংথ, যেখানে যে স্ট্রেংথ আছে, নিফটি তো উইকনেসে রয়েছে, কারণ নিফটি ল্যাক করছে, এরা লিড করছে। তাহলে লিডিং এর ক্ষেত্রে কি হয়, যখনই ব্রডার মার্কেট পড়ে, তখন যারা লিড করছে তাদের কারেকশনসটা কতটা হচ্ছে সেটা দেখাটা খুব ইম্পর্টেন্ট। যদি কারেকশনস কম আছে, তাহলে যখনই ব্রডার মার্কেট স্টেবল হবে, তখন এই লিডিং স্টকস গুলো বা লিডিং সেক্টর বা লিডিং ইন্ডেক্সে আমাদের কিন্তু পজিশনস বানাতে হবে। এটা হচ্ছে আমাদের স্টকস এর ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা স্টাডি, যে মার্কেট যখন পড়ে, তখন কোন কোন সেক্টর, কোন কোন স্টকস যারা মার্কেট থেকে ভালো চলে, এবং যখন মার্কেট বটম আউট করে, তখন সেই সেক্টর গুলো কি সেই ভালো পজিশনস মেনটেন করতে পারছে কি পারছে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যার পরে যে নেক্সট যে লিডিং সেক্টর গুলো যে আসবে। যে আমি একটা বুল রানে আমরা শুনেছি যে নিফটি মিড ক্যাপ, নিফটি আইটি, নিফটি ফার্মা, এরা লিড করেছে। তো এরা লিড করেছে কি হঠাৎ করে লিড করতে শুরু করলো নয়, যখন মার্কেট পড়ছিল তখন থেকেই এরা স্ট্রেংথ শো করছিল। সেই স্ট্রেংথটা বিকাম কনসিস্টেন্ট হয়ে গেছে, তাহলেই তো কি হবে, মার্কেট যখন 10% বাড়বে, তখন এরা অলরেডি 30% বেড়ে যাবে। তো সব সময় প্রি ম্যাচিওর বুল মার্কেটেই বেস্ট থেকে বেস্ট স্টকস পাওয়া যায়, এটা সব সময় মাথায় রাখবেন। ঠিক আছে, তাহলে ওভারঅল ব্রডার মার্কেট হলো। এইবার আমরা আজকে একটু ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো। ফান্ডামেন্টালি মার্কেট কোথায় ভ্যালুয়েশনসে রয়েছে, এটা আমরা ভালো করে বুঝে নেব। নিফটি যদি আমরা দেখি, নিফটি ফিফটি ফান্ডামেন্টাল ভ্যালুয়েশনস কি করে করা হয়, আর্নিং এর সাথে সাথে আমরা প্রাইস অ্যাকশনটাকে দেখি, যে এখন যে প্রাইসটা সেটা আর্নিং দিয়ে ডিফাইন হচ্ছে না, হচ্ছে কিনা। বড় প্লেয়াররা কি করে না, সব সময় চায় আমি যদি 1 টাকা ইনভেস্ট করি, তার এগেনস্টে, সরি, আমার আমি যদি 1 টাকা ভ্যালু পাই, তার এগেনস্টে আমি কত টাকা আমি মার্কেটকে দিতে রাজি। যদি মার্কেটে খুব বেশি ডিমান্ড থাকে, তাহলে কি হয়, খুব খারাপ প্রোডাক্টও অনেক বেশি দামে বিক্রি হয়। এটা অনেক সময় হয়, যখন আমরা জেনারেলি দেখেছি যে
কোনো ফেস্টিভ সিজনে বা কোনো পুজোর সিজনে যে কোনো জিনিস দাম অনেক বেশি থাকে। যে কোনো জিনিস মানে পার্টিকুলারলি ওখানে ওর এসেনশিয়াল প্রোডাক্ট, মানে ধরো আমি পুজোতে ফুলের দাম অনেক বেশি থাকে কেন? কারণ ওই টাইমে ডিমান্ডটা বেশি, তাহলে সেইখানে প্রোডাক্ট কোয়ালিটি ভালো থাকে না। যেমন আমাদের দুর্গাপুজোর সময় আহ মোটামুটি রেস্টুরেন্টের খাবার বলো, রাস্তার ফাস্ট ফুড বলো, এমনি সময় যতটা কোয়ালিটি মেনটেন করে তখন কিন্তু ততটা কোয়ালিটি মেনটেন করতে পারে না, কারণ ডিমান্ড বেশি। তাহলে ডিমান্ড বেশি হলে কি হবে, কোয়ালিটি অটোমেটিকলি ডিগ্রেড করবে। তো এই টাইমে বড় প্লেয়াররা কখনোই কিন্তু ইনভেস্ট করবে না। মার্কেট যখন কন্টিনিউ মুভমেন্ট করছে তখন সেখানে মোমেন্টামকে চেস করা হয়। এইবার যখন মার্কেট নিচের দিকে এসছে, মানে এখন মার্কেটে ডিমান্ড নেই, সাপ্লাই চলছে, এই টাইমে কি হয়, কোয়ালিটি প্রোডাক্ট সবসময় সস্তা রেটে পাওয়া যায়। তাহলে আমাদের এখানে কোয়ালিটি প্রোডাক্ট কি, আমি বলতে পারি নিফটি 50-র টপ 50 কোম্পানি ইটস আ গুড কোয়ালিটি কোম্পানি, যার আর্নিং, রেভিনিউ, ডেপথ, ফান্ডামেন্টাল, ম্যানেজমেন্ট সবই ভালো, তাই না? তাহলে এদের মধ্যে এই কোম্পানিগুলো কখন চিপ রেটে পাওয়া যায়, যখন মার্কেটে ওভারঅলি ভ্যালুয়েশনস মানে ডিমান্ড থাকে না। তো সেইটাই আমরা কি করে বুঝবো, এই লাস্ট 2 বছর যে মার্কেট দাঁড়িয়েছে, ফান্ডামেন্টাল ভ্যালুয়েশনস কোথায় গেছে। আর নেক্সট মার্কেটে যে র্যালি হওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে, সেই টেন্ডেন্সিটা আমরা আগের থেকে বুঝবো। তো তার জন্য আমরা পি রেশিও অ্যাপ্লাই করবো। পি রেশিও হচ্ছে আর্নিং আর্নিং সরি প্রাইস টু আর্নিং রেশিও। প্রাইস টু আর্নিং রেশিও কি বলে, হিস্ট্রি বলে যে মার্কেটে যখন ডিমান্ড থাকে তখন পি রেশিও কতটা হাই হয়, মানে প্রাইস ডিভাইডেড বাই আর্নিং। যদি আর্নিং এর থেকে প্রাইস যদি বেশি হয়ে যায় তাহলে বলা হয় ওভার ভ্যালুড, আর আর্নিং এর থেকে প্রাইস যদি কমতে থাকে, আর্নিং রিলেটিভলি প্রাইস যদি কমে, তাহলে বলা হয় আন্ডার ভ্যালুড। আন্ডার ভ্যালুড মানে কি, একটা জিনিস চিপ, তো সেই চিপ জিনিসটাকে আমরা কিনতে পারি। তো সেইখানে এখন যদি আমরা দেখি ম্যাক্স ইয়ার, মানে এখানে নিয়েছে হচ্ছে ম্যাক্স ইয়ার 2006 থেকে, মানে 20 বছরের ডাটাকে ওরা ম্যাক্স ইয়ার ধরে ধরে নেওয়া হচ্ছে। ম্যাক্স ইয়ারে হিস্ট্রিক্যালি দেখা গেছে যে যখন যখন মোটামুটি 30-40-এর কাছে পৌঁছেছে, মার্কেটে কিন্তু ক্র্যাশ। যেমন 2020 সালে আর্নিং এর সিজনটা আর্নিং খারাপ আসছিল, তো মার্কেটে করোনা জাস্ট একটা ট্রিগার ছিল, যার কারণে মার্কেট অনেকটা পড়ে। তারপরে যেহেতু বিজনেস বন্ধ ছিল, তো আর্নিং হবে কোথা থেকে, সেইখানে প্রাইস বাড়ছিল বলে পি অনেক হাই হয়ে যায়। তারপরে যেই মার্কেট 2021 সালের পর থেকে কোম্পানি আর্নিং করা শুরু করলো, মানে মার্কেট লকডাউন খুলে গেল, তারপরে কি হলো, এই এটাই নর্মালাইজ হয়ে গেল। তো এই মুভমেন্টটা জাস্ট আর নর্মালাইজ মুভমেন্ট। কেন মুভমেন্ট নর্মালাইজ বলছি, তার কারণ যখন কোম্পানিগুলো বন্ধ ছিল তখন তো আর্নিং হচ্ছিল না আর প্রাইস বাড়ছিল, তাহলে অটোমেটিকলি কি হবে, আর্নিং ডিভাইডেড বাই প্রাইস হলে তাহলে প্রাইস তো বেশি দেখাবে, পি বেশি দেখাবে। তারপর যেই নর্মালাইজ হলো তখন কি হলো, আবার নেচারে চলে আসলো। তো এখন এই নর্মাল বিজনেস এর ক্ষেত্রে এই যে যেমন 2022 সালের মে জুন, মে জুনে মার্কেট বটম আউট করে। আমরা যদি নিফটিতে 2022-এর মে জুন দেখি, 2022-এর মে জুন, 2025 জুন, এখানে বটম আউট করে প্রাইস উপরের দিকে যায়, তাই তো। তারপর এখান থেকে এসে আবার ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মার্চের দিকে, তারপর একটা টানা আমাদের আপ ট্রেন্ড দেখা গেছে। তারপরে এখানে কবে এসেছিল, ঠিক মার্চ। তারপরে এখানেও মার্চ। একটা জিনিস ফলো আপ হচ্ছে, এটাও মার্চ, এটাও মার্চ, এটাও মার্চ। কেন মার্চে ফলটা আসে, তার কারণ কি হয় না, ট্যাক্স হারভেস্টিং করা হয়। ট্যাক্স হারভেস্টিং মানে কিছু ধর লস রয়েছে, সেই লস গুলো যাতে ক্যাপিটাল গেইনটাকে কম দেখানো হয়, তো স্টকে কি হয়, সেই লস গুলোকে বুক করে নেওয়া হয়। করে নিলে কি হয়, মার্কেটে ইমিডিয়েটলি সবাই যদি সেল অফ করে তো মার্কেটে একটা সেল অফ দেখা যায়। তো সেইখানে ক্ষেত্রে মার্কেটে আমরা দেখতে পাচ্ছি ঠিক মার্চ এপ্রিলের ক্ষেত্রে প্রতি বছরেই কম বেশি করে একটা সেলিং দেখা যায়। যেমন 23-এর এটা ছিল 22-23-এর মার্চ, 23 টানা 24 কি চলে, 24-এর এই যে মার্চের কাছাকাছি প্রাইস না পড়লেও খুব বেশি, কিন্তু প্রাইস কিন্তু সাস্টেন করেছিল মার্চের এরিয়াতে। তারপরে প্রাইসে কিন্তু আবার ব্রেকআউট আসে। তো এইখানে ফল এসেছিল, এখানেও এখানে ফল এসছে। তো মার্কেট রিকভারি রিকভারি যখন করছে, এখন মার্কেট রিকভারি করছে, তো এই এরিয়াতে যা ভ্যালুয়েশন সেটা সব থেকে লোয়েস্ট ভ্যালুয়েশন এ মার্কেট কিন্তু এখন ট্রেড করছে 20। এখানে আমরা যদি দেখি হিস্ট্রি,
20 পয়েন্ট নয়, যেটা ম্যাক্স ভ্যালুয়েশনসে মার্কেটের লাস্ট মোটামুটি 2022 সালে যে ভ্যালুয়েশন ছিল, যার পরে মার্কেট একটা ভালো আপ ট্রেন্ড দেখা গেছে, সেই ভ্যালুয়েশনসে কিন্তু আমরা আবার শেয়ার মার্কেটকে পাচ্ছি। তো এখান থেকে মার্কেটে যা আর্নিং রয়েছে সেই আর্নিং এর উপরে বেস করে আবার কিন্তু একটা বুল রান দেখা যেতে পারে। তার এগেনস্টে আমরা ক্রুড অয়েল নর্মালাইজ হয়েছে, গ্লোবাল মার্কেটে টেনশন কমেছে, এইগুলো একটা পজিটিভ ইম্প্যাক্ট করছে। কারণ ইনভেস্টরকে বাই করার জন্য ইনভেস্টরকে কনফিডেন্স দরকার লাগে। সেই কনফিডেন্সটা কোথা দিয়ে পাবে? মার্কেট ভ্যালুয়েশন, তার সাথে সাথে গ্লোবাল সিনারিও স্টেবিলাইজড। তো এইগুলোর ক্ষেত্রে যেহেতু আমাদের মার্কেট হাই গ্রোথ মার্কেট, তো এফআইআই রা কি হবে, ন্যাচারালি আবার এফআইআই রা ফিরে আসবে, আর যখনই এফআইআই ফিরে আসতে শুরু করবে মার্কেট আবার ড্রিফট করবে উপরের সাইডে। তো এই টাইমে নিফটি হচ্ছে আমাদের ব্রডার মার্কেটকে ধরে যদি আমরা সেক্টর চুজ করি, স্ট্রংগেস্ট সেক্টর, স্ট্রংগেস্ট স্টকস যদি চুজ করি, তাহলে এদের মধ্যে আমাদের যে সেট আপ, এসটিপি যে সেট আপ, এই সেট আপ যদি অ্যাপ্লাই করি, তাহলে সেইখান থেকে কিন্তু আমরা বেস্ট স্টকের আইডিয়া কিন্তু আমরা পেয়ে যাবো। খুব সিম্পল, ঠিক আছে? তাহলে ব্রডার মার্কেট বোঝা গেল, মার্কেট ভ্যালুয়েশন বোঝা গেল। এখন মার্কেট ভ্যালুয়েশন রিলেটিভলি আমাদের লোতেই চলছে, যেখানে আইডিয়ালি ইনভেস্টমেন্ট অ্যাটলিস্ট 1.8 to 2 ইয়ার্স এর জন্য খুব ভালো এরিয়া আমরা দেখতে পাচ্ছি। 1.5 থেকে 2 ইয়ার্স এর মধ্যে আমরা খুব ভালো ভ্যালুয়েশন আমরা এখন পাচ্ছি। যদি এর থেকে নিচে পাই, আমরা আরো কিনতে পারি স্টকস কে বা ইটিএফ কে। যে কোনো জায়গায় তোমরা যে মিউচুয়াল ফান্ড করছো সেখানে আরো ইনভেস্টমেন্ট করতে পারো। সরি, চলো এইবার আমরা চলে যাই আমাদের উইকলি ওয়ার্কে, তারপর আমরা চলে যাব স্টকস এর উপরে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও। তোমাদের লাইক আমাকে খুব মোটিভেশন দেয় যে হ্যাঁ তোমরা ভিডিওটা দেখছো, পুরোটা কমপ্লিট করেছো। আর যা কোশ্চেন হবে কমেন্ট সেকশনে তোমরা লিখতে পারো যে এইটা নিয়ে ভিডিও বানাও, বা ওটা কিছু সাজেশন দিতে পারো যে এইটার উপরে টপিক সে ভিডিও বানাও। তো আমি সেই সাজেশন ধরে আমি ভিডিও আপলোড করব। তো আমরা এইভাবে এভরি উইকে আমরা মেনটেন রেখেছি, এই উইকেও আমরা মেনটেন রাখবো না অ্যানালিসিস করবো। তো ফার্স্ট আমরা চলে যাব মার্কেট ব্রেথে, সরি সেক্টর রোটেশনে। আচ্ছা, মার্কেট ব্রেথটা আমরা করব, সেক্টর রোটেশনটা আমরা যদি ডাউনলোড করে নিই 7 আগস্ট, 7 আগস্টে আমরা ডাউনলোড করে নিলাম। করে নিয়ে এটাকে ওপেন করলাম, করে নিয়ে 7 আগস্ট, সরি 7 আগস্ট এটা তো আর এস স্ক্যান। তোমাদের আজকে আমি স্টকস নিয়েও ডিটেলে আলোচনা করবো, তো আমি এখানে একটা হেডিং দিয়ে দিই, 7/8/2026। এখানে এখানে আমাদের টপ 20 সেক্টরের মধ্যে কে আছে, টপ 20, এই করে কপি করে নিলাম। এই তোমরা এইটুকুনি নিয়ে লাস্ট 4 উইক বা 5 উইক বা 8 উইকে একটা সামারি রিপোর্ট বানাতে পারো যে কোনগুলো কনসিস্টেন্ট পারফর্মার রয়েছে টপ 10 এর মধ্যে। এটাও করতে পারো যে এখানে একটা সামারি পয়েন্ট দিয়ে কোনগুলো রয়েছে, যেরকম এই যে ডায়মন্ড অ্যান্ড জুয়েলারি দেখতে পাচ্ছি 3টে উইকেই 1 নম্বর পজিশন মেনটেন করে চলেছে। তাহলে ডায়মন্ড অ্যান্ড জুয়েলারির মধ্যে কি কি শেয়ার রয়েছে যেটা আমাদের দেখা উচিত, যেরকম। তারপর আমরা এখানে যদি সেকেন্ড লেপে দেখি, আচ্ছা এখানে আমি ছোট্ট করে একটা জিনিস দিয়ে দিই যে এই অ্যানালিসিসটা আমি করি কি করে। তো এখানে খুবই সিম্পল, এখানে স্টকেজ কি করে রেখেছে, যাদের আর এস আই, SMA 20, SMA 50 আর 100-এ সব থেকে বেস্ট হাইয়েস্ট র্যাঙ্কিং এ পজিশন রয়েছে, মানে আর RS মানে রিলেটিভ স্ট্রেন্থ 55 > 0, মানে এর ভেতরে ডায়মন্ড অ্যান্ড জুয়েলারির ভেতরে যতগুলো স্টকস রয়েছে তাদের মধ্যে অর্ধেকের বেশি স্টকস যদি >0-র উপরে থাকে, তাহলে এটা কি হবে, এটা গ্রিনারি, মানে এখানে 98% মানে রয়েছে প্রায় 100% স্টকসই আমাদের ডায়মন্ড অ্যান্ড জুয়েলারি নিফটির থেকে ভালো পারফরমেন্স করছে। এইবার RSI 50-র উপরে 95% স্টকস রয়েছে, এই যে এম ক্যাপ অ্যাভভ 95% স্টকস। অ্যাকচুয়ালি সেক্টর কি,
সেক্টর মানে কি, এর ভেতরে যতগুলো স্টকস আছে তাদের পারফরমেন্সই সেক্টর পারফরমেন্স করে। তাহলে আরএসআই এর যখন 95%, মানে কি আরএসআই 55, এটা হচ্ছে সব ডেলি চার্টে দেখা হয়, তো ডেলি চার্টে 50-র উপরে রয়েছে মানে কি মার্কেটে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। আর আমরা যদি এখানে SMA 20 তে যদি দেখি, তাহলে এখানে 94%, 95%, SMA 100, মানে আমরা এটা লং টার্ম মুভিং অ্যাভারেজ ধরি। তো লং টার্ম মুভিং অ্যাভারেজের উপরে 99%, মানে এখানে আমি বলতে পারি ডায়মন্ড অ্যান্ড জুয়েলারি এটা কিন্তু মার্কেটে একটা ট্রেন্ডিং সেক্টর, যেখানে বড় প্লেয়াররা হয়তো টাকা ইনভেস্ট করছে। তাহলে আমাদের কাছে এই যে মার্কেট এখন রিকভারি করছে আর ডায়মন্ড অ্যান্ড জুয়েলারি লিড করছে, তাহলে এর মধ্যে দিয়ে কোনো স্টকস আমি যদি বেছে রাখি, পরবর্তীকালে যদি এই স্টকস এর মধ্যে দিয়ে কোনো স্টকসকে আমি যদি পাই অ্যাজ আ ট্রেডিং এর আইডিয়া হিসাবে, তাহলে আমি কনসিডার করতে পারি। তাহলে আমি এখানে ডায়মন্ড অ্যান্ড জুয়েলারির যদি মোমেন্টাম স্কোর দেখি, তাহলে মোমেন্টাম স্কোর দেখলে লাস্ট এখানে কবে থেকে মোমেন্টাম স্কোর দিয়েছে, 13ই জুলাই। 13ই জুলাইতে ওভারঅল মার্কেট ক্যাপ কত ছিল, 556। 556 থেকে আজকে হয়ে গেছে 6 লাখ, মানে 50,000 বেড়েছে। তাহলে 50,000 ডিভাইডেড বাই যদি আমি 556 করি, তাহলে কত গেইন করলো এক মাসের মধ্যে? 50,000 ডিভাইডেড বাই 56,500, 5,65,000 ছিল। তাহলে এখানে আমি যদি 100 দিয়ে গুণ করে দিই এটা, তাহলে আমার পার্সেন্টেজ পেয়ে যাবো। 8% এক মাসে বেড়েছে। তাহলে 8% বাড়া মানে, আমি যদি একবার ভিজুয়ালাইজ করি, 8% মান্থলি চার্ট, মানে 13 থেকে এই 13 আসলে আমার 8 হয়ে যাবে। এটা কত, 7%। এটা কত, 3%। তাহলে আমি এর থেকে আরো ছোট নিফটি স্মল ক্যাপে যদি যাই, নিফটি স্মল ক্যাপের আমরা জাস্ট 13%-এর ভেরিয়েন্স দেখছি, এই যে 17%। দেখো, এই 17% বাড়ার পরে কন্টিনিউ মুভ করছে, তাই না? তাহলে মান্থলি ভিউতে একটা ক্যান্ডেল কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই মাসের হাই লো ক্লোজটা দেখেই ক্যান্ডেল স্টিক ড্র করা হয়। তো মান্থলি চার্টে যদি 8% গ্রো করে, তার মানে কি এটা একটা স্ট্রং মুভমেন্ট একটা সেক্টরের কাছে। তাহলে এর ভেতরে যে স্টকস গুলো আছে নিশ্চয়ই ভালো মুভমেন্ট করেছে। তাহলে আমরা এখান থেকে এর ভেতরে যদি আমরা দেখে নিই স্টক ওয়াইজ, তাহলে সব থেকে বেটার কে পারফরমেন্স করছে। আমি যদি এখানটায় 6 মাসের ডিসেন্ডিং করে দিই, তাহলে ওভারঅল স্ট্রেংথ আমরা পেয়ে যাব। এটা ছোট কোম্পানি। গোল্ডিএমটা খুব, 5,000 কোটি টাকা গোল্ডিএম আমরা যদি চেক করি, GOILDIAM, গোল্ডিয়াম ইন্টারন্যাশনাল। দেখো, লাস্ট 5 মাসে সে কত, 4-5 মাসে কত র্যালি করেছে, প্রায় 80%। তাহলে সেক্টর কি বাড়বে না? এই একটা সেক্টর হয়ে গেল। তারপর 3,000 ডিপি, ডিপি আপু, এপি, ডিপি আভূষণ, এটাও করছে। তাহলে এই স্টকস গুলো আমাদের ভালো জায়গায় রয়েছে। সেরকম আমরা যদি আর স্টকস গুলো যদি দেখে নিই, যেমন টাইটান, সব থেকে বড় কোম্পানি ডায়মন্ড অ্যান্ড জুয়েলারির মধ্যে আমাদের ইন্ডিয়ায়, টাইটান পারফেক্ট সেটা, তাই না? একদম পারফেক্ট, আমাদের A+ সেট আপ হয়ে স্টকসটা কিন্তু বেড়েই চলেছে। আমরা যদি এখানে দেখি, তাহলে এইটা কন্টিনিউ বাড়ছে। কোথা থেকে কন্টিনিউ বাড়ছে, দেখো এইখানে আমি এক্ষুনি যে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা শেখালাম, যে কি করে লিডার সেক্টর লিডার স্টক খুঁজে পাবে। এটা তোমরা যদি এই মিনিংটা, আমি যে কথাটা বলছি এটা যদি ভালো করে বুঝতে পারো, তোমাদের কাছে নেক্সট লিডার স্টক ধরাটা খুব একটা বড় কথা নয়। এইটা বুঝতে আমার 4 থেকে 5 বছর টাইম লেগে গেছে। দুটো বুল মার্কেট আমি এক্সপিরিয়েন্স করেছি, তারপর এই স্টেটমেন্টটা বুঝতে পেরেছি। যখন মার্কেট ফল হচ্ছে, তখন কোন কোন সেক্টর কম ফল করছে, এইটা যদি তোমরা বার করতে পারো, তাহলেই বুঝে যাবে নেক্সট বুল মার্কেটে কোন সেক্টর গুলো পার্টিসিপেশন করতে পারে। যেরকম মার্কেটে নিফটিতে আমরা যদি এখানে দেখি, নভেম্বর 2025-এ ব্রেকআউট করেছে, করার পর প্রাইস অ্যাকশন হয়েছে। 26-এর মার্চে ফল হয়েছে, নিফটি ফল হয়েছে 13-14% মতো। টাইটেন একটা কোম্পানি, সে তো বেশি ফল করা উচিত, সেখানে 8% ফল করেছে।
এগেন যখন এপ্রিল মাসে যখন রিকভারি আসলো, এগেন পুরোটাই রিকভার করে গেছে, আবার ফল করেছে, আবার রিকভার করেছে, এন্ড এগেন। তাহলে আমরা এই এরিয়াগুলো খুব ভালো বাইং এরিয়া রাখতে পারি, তাই না? এখানে আমরা কিছু অ্যাকুমুলেট করতে পারি, আবার যখন এখানে এসে অ্যাকুমুলেট করতে পারি। দেখো স্টকটা কেমন কেমন পারফরমেন্স দিচ্ছে, তাহলে আবার এখানে নিচে আসবে, আবার পারফরমেন্স করতে পারে, পুরো বুল মার্কেটটাই হতে পারে টাইটেন পারফরমেন্স করতে পারে। বলতে পারলাম? ভিডিওটা আবার দেখবে, প্রতি সপ্তাহে আমি এটাকে একবার করে রিপ্লাই করি, এই স্টেটমেন্টটাকে খুব ভালো করে বোঝো, তাহলে দেখবে বেস্ট একটা বুল মার্কেট যখনই তোমরা কাজ করবে, খুব স্ট্রং তোমাদের কনভিকশন চলে আসবে যে কি করে আমরা, যখন এই আমি সব থেকে বেশি স্টক যে সিলেক্ট করি আর এস স্ক্যান থেকে, যখন মার্কেট ফল করে ওই টাইমে যে স্টকস গুলো থাকে না, তাকে ডিটেল অ্যানালিসিস করো, সেইগুলোই দেখবে যে পরবর্তীকালে গিয়ে কিন্তু খুব ভালো পারফরমেন্স করে। তাহলে আমরা এখানে যদি আমরা দেখিনি, তারপরে রেটিং, রেটিং কোথায় ছিল? আগের বারে রেটিং কি ছিল এই এরিয়াতে? রেটিং ছিল, রেটিং ইমপ্রুভ করেছে। তার আগের বারে রেটিং ছিল এখানে, তার আগের বারে রেটিং 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 এখানে রেটিং, এইখানে রেটিং ছিল, তার আগের বারে রেটিং ছিল, তার আগের বারে কিন্তু রেটিং ছিল না। তাহলে রেটিং আমাদের কনসিস্টেন্ট গেনার লাস্ট 4 উইকে। তারপর আমরা এরকম ভাবে কি একটা সামারি নোট বানাবে যে কোনগুলো কনসিস্টেন্ট গেইন করেছে, আর মোটামুটি এই টপ 1 থেকে 10-এর মধ্যে তাদের র্যাঙ্ক ধরে রেখেছে। মোটামুটি এটাকে ফার্স্ট রাখো, তারপরে সেকেন্ড রাখো। এইবার এর মধ্যে যে স্টকস গুলো আছে, সেই স্টকস গুলোকে আমরা ভালো করে চেক করব, তার টেকনিক্যাল চেক করব, তার ফান্ডামেন্টাল চেক করব, করে আমরা একটা ওয়াচ লিস্ট তৈরি করব। ঠিক আছে? বোঝাতে পারলাম? ঠিক আছে, চলো এবার আমি নেক্সট চলে আসি। সেক্টর হয়ে গেল। আমরা ওভারঅল মার্কেটের ইন্ডেক্সের পারফরমেন্স, এটাও আমি এখানে 7/8/2026। নিফটির ব্রেথটা আমরা একবার চেক করে নিই। ব্রেথ, মার্কেট ব্রেথ, মার্কেট ব্রেথ কি বলছে? মার্কেট ব্রেথ, নিফটি ব্রেথ ছিল 48, 48ই রয়েছে। এইখানটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। আগের উইকে যদি আমরা যাই, আগের উইক ছিল 1 তারিখ, 31 তারিখ, এখানে 64, 62, 52, 7 তারিখে এখানে 54 হয়েছে, আর এখানে 68, 68, 68 হয়ে গেছে। তার মানে কি ব্রেথ নিফটিতে করেছে। আর ওভারঅল মার্কেট যখন ইমপ্রুভমেন্ট করে, তখন সেই র্যালিটা কিন্তু ফেল হওয়ার চান্সেস কম থাকে। একদিন দুদিন নিচে পড়ছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যে ট্র্যাপ মানে অনেক বড় র্যালি ডাউন সাইডে আমরা দেখবো, সেটা কিন্তু নয়, যেটা আমরা নিফটির এই ব্রেথ দেখে কিন্তু আমরা বুঝতে পারছি। আর এই ব্রেথকে সাপোর্ট করছে ব্যাংক নিফটি কিন্তু খুব ভালোভাবে। তাহলে নিফটি অ্যান্ড ব্যাংক নিফটির মধ্যে যে 14খানা স্টকস রয়েছে, এই 14খানা স্টকস নিফটির মধ্যেও রয়েছে। সেই 14খানা স্টকসে কিন্তু তাদের ব্রেথও কিন্তু খুবই ভালো আমরা দেখতে পাচ্ছি। তাহলে ওভারঅল নিফটির কাছে ফল হওয়াটাই ডিফিকাল্ট। নিফটি যদি ফল না হয়, তাহলে বাকি যে ইন্ডেক্স গুলো, বাকি যে ইন্ডেক্স গুলো রয়েছে, তারা কন্টিনিউ মুভমেন্ট করতে পারে। তাহলে আমরা এখানে একবার নোটগুলো করে নিই। হারিস 55-এ 48%ই রয়েছে। তারপর এখানে 200-এ আমরা দেখতে পাচ্ছি 200-এ 54। দেখো ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। কনসিস্টেন্ট কাজের ফলাফল হচ্ছে এটা, যে আমরা বুঝতে পারছি যে মার্কেটের রিকভারি আসছে। তাহলে আমি আজকে এখানে দুটোকে যোগ করে মোটামুটি 50%, তাহলে আমি এখানে লিখে দিতে পারবো আউট পারফরমেন্স অ্যাভাব 50-র উপরেই গেলে আমরা আউট পারফরমেন্স দিয়ে দেবো। নিফটি 500-এ 52, 58, 52, আর এটা 58, এটাও সেম আউট পারফরমেন্স। তারপরে নিফটি মিড ক্যাপ 150, 46, আর 57, 46। যেহেতু আগের উইকটায় মার্কেট বেশ ভালো মুভমেন্ট করেছিল, ওই কারণে সবারই আরএসটা কমেছিল, কিন্তু ওভারঅল বেড়েছে। 200-এ কিন্তু পার্সেন্টেজে বেড়েছে, তো এখানেও বেড়েছে দেখো, 53, 51, 50, 55, 57, মানে 200-এর উপরে কিন্তু ম্যাক্সিমাম স্টক যাচ্ছে।
তার মানে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ফান্ডামেন্টাল বলছে লো ভ্যালুয়েশনস, ই মার্কেটে প্রাইস অ্যাকশন ঠিকঠাক বলছে সবকটা ইন্ডেক্সের, আর ডাটাও আমাকে ঠিক বলছে। এবারে যখন আমরা এফআইআই ডাটা চেক করব তখন আমি আরো ক্লু পাবো। স্মল ক্যাপ, তোমরা যদি নিজেদেরকে কনফিডেন্স ফিল করো তাহলে নিচে কিন্তু অবশ্যই লিখবে যে স্যার আমি কনফিডেন্স পাচ্ছি আমাদের অ্যানালিসিসের উপরে। আর ভিক্স লো থাকাও একটা ইন্ডিকেশন দেয় যে মার্কেট কাম। তাহলে আমি ভিক্সটাও দেখে নেবো। ভিক্স 12, 12-15। এই হয়ে গেল আমাদের ওভারঅল পারফরমেন্স, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই দুটো উইকে কিন্তু একটা সিগনিফিকেন্ট আমরা কিন্তু আমরা কি বলে আমরা ইমপ্রুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল টপ পারফর্মিং সেক্টরে। এইটা আমি করে দিলাম, তোমাদের কাজ এইটাকে সামারি রিপোর্ট বানাতো, যে অ্যাটলিস্ট 4টে উইকের পরে একবার আমি সামারি বানিয়ে নিলাম। এখানে 20টার নিচে এখানে আমি একটা নোট বানালাম, যে এখানে এই নোটটা রাখলাম যে এই লাস্ট উইকে কি পারফরমেন্স হয়েছে, তার একটা আমি নোট এখানে ডিটেল বানিয়ে রাখলাম। তাতে কি হবে, এই এই সেক্টর গুলো চলছে, আমরা কিন্তু একবার ওভারভিউতে বুঝে যাব। সেই স্টকস গুলোই যদি, এই সেক্টরের স্টক গুলোই যদি আমাদের আরএস স্ক্যানে পাই, তাহলে তাহলে আমাদের কি হবে, আরো বেটার হবে। আরএস স্ক্যানে কি বলে, নিফটির থেকে যারা বেটার করছে, স্টক থেকে মানে সেক্টর থেকে যারা বেটার করছে, তাদের তাদের নামগুলো আমি এখানে পেয়ে যাচ্ছি। তো সেইখানে আমি এখানে অলরেডি ডাউনলোড করে রেখেছি আরএস স্ক্যানে। এইখানে বাদিকে আমরা যদি এখানে দেখি, সবকটা সেক্টর রয়েছে, যেমন হেলথ কেয়ার, হেলথ কেয়ার, হেলথ কেয়ার, হেলথ কেয়ার, হেলথ কেয়ার, কতগুলো হেলথ কেয়ার এসছে, কতগুলো দেখো হেলথ কেয়ার এসছে। তাহলে এতগুলো যখন হেলথ কেয়ারের স্টকটা এসছে, তাহলে কি আমাদের হেলথ কেয়ার ইন্ডেক্সটা কি প্রথম থেকে র্যালি করছে কি করছে না? আমরা যদি একবার হেলথ কেয়ার বলে কটা স্টক এসছে একবার যদি চেক করি, ওকে করে দিই, এখানে কটা স্টকস এসছে, এতগুলো স্টক এসছে। তোমাদেরকে গ্ল্যান্ড ফার্মাটা আমি তোমাদের বলেছিলাম যে গ্ল্যান্ড ফার্মাটা বাড়বে। তো আমি একবার যদি এখানে চলে যাই আমাদের ইন্ডেক্সের পারফরমেন্স কোথায়, হেলথ সেক্টরে আমি কেন বললাম রিভিউ বানাতে, তাহলে বুঝতে পারবে যে কোন সেক্টরটা বাড়ছে। হেলথ কেয়ার, হেলথ কেয়ার, হেলথ কেয়ার, হেলথ কেয়ার, হেলথ কেয়ার। তার মানে কি, হেলথ কেয়ার কন্টিনিউয়াসলি কিন্তু আমাদের, এই যে এখন অনেকগুলো শেয়ার এসছে হেলথ কেয়ার, এখানে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ তো ডিগ্রেড হয়েছে, কিন্তু 20-র নিচে তো যায়নি। কন্টিনিউ হেলথ কেয়ার আমাদের টপ পারফর্মিং এর মধ্যেই রয়েছে। এইবার সেইখানে কতগুলো স্টকস আমাদের ভালো এসেছে, তাহলে সেই স্টকস এর মধ্যে যদি আমরা ওয়াচ লিস্টে রাখি, পরবর্তীকালে যদি এন্ট্রি পাই, তাহলে আমি এন্ট্রি করতে পারি। বুঝতে পারলাম? তাহলে এইটাকে আমরা কিভাবে ওয়াচ লিস্টে মেনটেন করব, সিম্পলি আমরা এই সেক্টর গুলোকে, এই স্টকস গুলোকে নিয়ে চলে যাব আমাদের আরএস এর ওয়াচ লিস্টে। ওয়াচ লিস্টে গিয়ে আমরা কি করবো, পেস্ট করে দেবো। তো আমি সেই কাজটাই করেছি, এটা এখানে আমি ওয়াচ লিস্ট এখানে কপি করেছি, একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ধান খুব ভালো জিনিস প্রোভাইড করছে ওয়াচ লিস্ট, যেটা ট্রেডিং ভিউ টাকা নেয় সেটা কিন্তু ধান ফ্রিতে করছে। এইরকম ভাবে এখানে এসে ইনপুট করে দাও, করে দিয়ে সাবমিট করে দিলে, আমি এখানে অলরেডি আমার আরএস স্ক্যানে সাবমিট করে রেখেছি, তো আমি এখানে আর সাবমিট করবো না। যদিও করি তাহলে কিন্তু সেই স্টক গুলো আমার আসবে না, যেহেতু কমন হয়ে যাচ্ছে। আমি যদি এখানে করিও, এই দেখো স্টকস অলরেডি অ্যাডেড ওয়াচ লিস্ট, কিন্তু 78টাই থাকবে, কারণ অলরেডি আমি এখানে করে রেখেছি। তাহলে তার মধ্যে সে কিছু স্টকস আছে যেগুলো আমি এখানে বেছে রেখেছি, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তার আগে আমরা একবার ছোট্ট করে ওভারভিউ করে নিই। ফার্স্ট স্টেপ, কেন আমরা উইকলি অ্যানালিসিস করি, এইটা আমাদের কিন্তু আগে ভালো করে বুঝতে হবে। কেন উইকলি অ্যানালিসিস করি, কারণ মার্কেটে যদি আমরা ইনফর্ম ডিসিশন মেকার যদি না হই, মার্কেট চেঞ্জেস হওয়ার পরে যদি রিয়াক্ট করি, তাহলে কিন্তু আমরা অলরেডি টু লেট হয়ে যাব।
তাহলে আমাদের এরখানে উপায় কি, এভরি উইকে আমরা যে নিফটিতে অ্যানালিসিস করছি, আমরা সেক্টর অ্যানালিসিস করছি, এতে কি পাচ্ছ, হতো এভরি উইকে তোমাদের কাছে অনেকটাই সিমিলার আসছে, যে ওটা আগের উইকেও সেম এসেছিল, এই উইকেও সেম। বাট করা উচিত, কোন উইক থেকে চেঞ্জেস আসবে আমরা জানি না, ট্রেন্ড চলছে তো কোনো অসুবিধা নেই, আমি অ্যাজ পার ডাটা আমাদের মেনটেন রাখছি, যে হ্যাঁ আমি লাস্ট 4-5 উইক থেকে একই কথা বলে যাচ্ছি যে স্মল ক্যাপ বেটার করছে, মিড ক্যাপ বেটার করছে, নিফটি ব্যাংক বেটার করছে, হেলথ কেয়ার বেটার করছে। কেন এগুলো রিপিট করছি, যাতে এর মধ্যে স্টকস গুলো তোমরা ফোকাস করতে পারো। তোমাদেরও কাছে এটা ইম্পর্টেন্ট যে যখনই বেশি করে তুমি একটা উইকে যখন আমরা কন্টিনিউ ফোকাস করবো, তখন সেখানে কি হয়, কনভিকশন বিল্ড হয়। হ্যাঁ, এই টাইপের প্যাটার্ন মার্কেটে কাজ করে। কখন মার্কেটে মার্কেট টপ, মানে এটা হতে পারে যে মার্কেটে কি হয় না, মার্কেট ব্রেথ কি হয় একদম কম থাকে, মানে মার্কেট পড়তে 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 আবার ভালো হয়, আবার খারাপ হয়। এরকম সময় দেখা যায় মার্কেট ব্রেথ এক্সপোনেনশিয়ালি ভালো, সেই টাইম থেকেই ফল আসে। তো প্রাইস অ্যাকশনে যদি আমরা দেখতে পাই যে কোনো প্রাইস অ্যাকশনে নেগেটিভ প্যাটার্ন তৈরি করছে, বা মার্কেটে কোনো মেজর লেভেল ব্রেকডাউন দিচ্ছে, তাহলে সেখানে আমি কশিয়াস হতে পারি, যে হ্যাঁ মার্কেটে একটু ফল আসতে পারে। এই কারণে এভরি উইকে অ্যানালিসিস করা। তো আমাদের স্টেপ বাই স্টেপ অ্যানালিসিস কি ছিল, ফার্স্ট সবসময় ব্রডার মার্কেটকে অ্যানালিসিস করবে, তারপরে সেক্টরকে অ্যানালিসিস করবে, তারপর থার্ডে স্টক অ্যানালিসিস হবে, তারপর ফোর্থ এফআইআইডিআই অ্যানালিসিস হবে, অ্যান্ড দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের বেসিক ফরম্যাট। সেক্টর অ্যানালিসিস এর মধ্যে সেক্টরের ব্রেথ অ্যান্ড সরি মার্কেট ব্রেথ অ্যান্ড সেক্টর পারফরমেন্স। স্টকস এর উপরে কি অ্যানালিসিস হবে, স্টকস এর উপরে ওয়াচ লিস্ট তৈরি করব, নেক্সট উইকে রেডি টু বাই লিস্ট তৈরি করব, কিছু স্টক শর্ট লিস্ট করব যেটা আমরা ওয়াচ করব, আর একটা ওয়াচ লিস্ট মেনটেন রাখবো, যেখানে ভালো পারফরমেন্স হচ্ছে তার ওয়াচ লিস্ট একটা মেনটেন থাকবে। যে হতেই পারে এই উইকে স্টক গুলো বেড়ে বেড়ে রয়েছে, তাহলে সেইগুলো তো পজ নেবে, কোনো না কোনো জায়গায় তো দাঁড়াবে, তখন আমি তাকে বাই করতে পারি। এই হচ্ছে আমাদের বেসিক ফরম্যাট, যেটা তোমরা এভরি উইকে ফলো করবে। বুঝতে পারলাম? চলো, এইবার আমি চলে আসি কটা স্টক নিয়ে আলোচনা করি। স্টকস এর আমি বেসিক সেট আপ, আমার এই সেট আপের উপর আমি কাজ করে থাকি। এখানে তোমরা বলতেই পারো স্যার আরএসআই ইউজ করো না কেন, এমএসিডি ইউজ করো না কেন, দরকার পড়ে না। প্রাইস অ্যাকশন বুঝতে পারলে এইগুলো সবাই প্রাইসকে ফলো করে। তো আরএসআই এখন কোথায় আছে এই স্টকে, আমি ইজিলি বলে দিতে পারবো। এইখানে আরএসআই অ্যাটলিস্ট 70-র উপরে আরএসআই রয়েছে এই স্টকটায়। দেখো মিলিয়ে নাও আরএসআই। এখানে আরএসআইটা কালো দেখাচ্ছে কারণ ব্যাকগ্রাউন্ডটা আমার কালো। আমি একবার আরএসআইটাকে অন করি, এটাকে অন করে দিই। দেখো কত দেখাচ্ছে, 78। তাহলে এখানে বলো আরএসআই কত, এটাও অ্যাবভ 70-র উপরেই দেখাচ্ছে। তাহলে চার্ট দেখতে দেখতে অলরেডি ওটা কি হয়, মাথায় বসে যায়। তো প্রাইস অ্যাকশন ফলো করো, স্ট্রং ক্যান্ডেল দেখো, মুভিং অ্যাভারেজটা কেন আমি দেখি, মুভিং অ্যাভারেজ প্রাইসের এই নয়েজটাকে ক্যান্সেল আউট করে। অনেকজন মুভিং অ্যাভারেজ বলে ল্যাগিং ইন্ডিকেটর, বাট যদি আমরা অ্যাভারেজ না বুঝি, আজকে আমাদের জিডিপি যদি আমরা অ্যাভারেজ, যে আমাদের পার ক্যাপিটা ইনকাম করতে অ্যাভারেজ দেখি, ট্রেনের স্পিডের অ্যাভারেজ দেখি, ইনকামের অ্যাভারেজ দেখি, হাইটের অ্যাভারেজ দেখি, ওয়েটের অ্যাভারেজ দেখি, যে আমরা সারাদিন কতটা কাজ করলাম সেটাকেও আমরা অ্যাভারেজলি বার করি, তাহলে সবকিছু যখন অ্যাভারেজে দেখা হয়, তাহলে আমাদের ম্যাথামেটিক মেট্রিক্সে অ্যাভারেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেরকমই শেয়ার মার্কেটে অ্যাভারেজের ইম্পর্টেন্স কেন, অ্যাভারেজ এই যে প্রাইসের হাই লো যেটা হচ্ছে, এর নয়েজটাকে অনেকটাই ক্যান্সেল আউট করে দেয়, যেটা অন্য কোনো মুভি কোনো ইন্ডিকেটর করতে পারে না। আর তার সাথে সাথে আমি ভলিউম কেন দেখি, ভলিউমের ইম্পর্টেন্স হচ্ছে বিগ প্লেয়ার্স এর অ্যাক্টিভিটি আমি নোটিস করার জন্য ভলিউমকে লক্ষ্য করি। বাস এই দুটো জিনিস আমার চার্টে থাকে। আগে আমি হাজারখানা ইন্ডিকেটর দেখতাম, এইখানে যতগুলো ইন্ডিকেটর দেখতে পাচ্ছ, আমার মোটামুটি সবকটা ইন্ডিকেটর জানা আছে কে কিরম ভাবে কাজ করে। কিন্তু আলটিমেটলি গিয়ে দেখেছি সবাই কিন্তু প্রাইসকেই ফলো করে। তো আলটিমেটলি যখন আমি প্রাইস বুঝতে শুরু করলাম, তখন একটা একটা করে ইন্ডিকেটর সরতে থাকলো। আমি লাস্ট ইয়ার অব্দি আরএসআই কে ফলো করতাম না, আরএসআই কে দেখা উচিত। কিন্তু ওই একই তো কথা বলছে, প্রাইস বাড়লে আরএসআই বাড়বে, তাহলে প্রাইসকে যদি ভালো করে বুঝি তাহলে ওটাও দেখার দরকার নেই। যত বেশি ইন্ডিকেটর, যত বেশি প্রাইসের উপরে কনফার্মেশন নিতে যাবে, তত ডিসিশন মেকিং এ লেট হবে। তো এখানে আমরা খুব সুন্দর সিম্পল সিস্টেম ড্র করেছি। প্রথমে আমি মার্কেট স্ট্রাকচার দেখি, তারপর বেসিক ট্রেন্ড অ্যানালিসিস করি, তারপরে প্লেস অ্যানালিসিস করি।
এই তিনটে স্ট্রাকচার আমাকে বলে দেয় কোন স্টকটাকে কোথায় বাই করতে হবে, কোথায় সেল করতে হবে, কত রিস্ক নিতে হবে, কখন এক্সিট করতে হবে। বাস দ্যাটস ইট। এইটা হচ্ছে, তুমি বলতে পারো এইটা আমি এই ইন্ডিকেটরটা ফলো করি, যেটা মান্থলি চার্ট অ্যান্ড ডেইলি চার্টের কম্বিনেশনস করি। তো এখানে আমাদের বেসিক যদি আমরা ফরমেশনস দেখি, এখানে কিছু স্টকস আমি রেডি টু বাই লিস্ট মানে আমার অবজারভেশন লিস্টে রেখে দিয়েছি। যেমন জাইডাস লাইফ, জাইডাস লাইফ সায়েন্স কিসের স্টক? হেলথ কেয়ারের স্টক। এগেন হেলথ কেয়ারের স্টক, হেলথ কেয়ার ট্রেন্ডিং, তো জাইডাস লাইফ সায়েন্স আমি নিয়েছি। এখানে আমরা জাইডাস লাইফ সায়েন্সটা কি নিয়েছি, এটা আমাদের আরএস খ্যান থেকে স্টকটা এসছে। আমি নিজে হাতে কিছুই, কোনো স্টকস আমি ম্যানুয়াল চেক করি না, আমার স্ক্যানে আসে, আমি ওয়াচ লিস্টে ফেলে আমি রেখে দিই, যখন শেয়ারের মধ্যে এন্ট্রি আসে তখন আমি এন্ট্রির জন্য প্ল্যান করি। যেমন এই স্টকটা আমরা যদি দেখি মান্থলি চার্টে, এইখানে একটা স্ট্রংলি ব্রেকআউট দেখতে পাচ্ছি। এই ব্রেকআউটের পরে প্রাইস উপরে গিয়ে এখানে নেগেটিভ ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে। যদি একটু ডিফট হয়ে যদি প্রাইস অ্যাকশন উপরের দিকে যায়, তাহলে আমি ইজিলি এখানে স্টকটাকে বাইং করতে পারবো। উইথ আ টার্গেট বেস আমি মিনিমাম এতটা অবধি তো টার্গেট রাখতেই পারি। তাহলে 1300 টাকা মিনিমাম, 20% তো টার্গেট আছেই, 16-17% টার্গেট আছে, তাহলে আমি ইজিলি এই টার্গেটটাকে আমি অ্যাচিভ করতে পারি। এই হয়ে গেল আমাদের বেসিক অ্যানালিসিস। এই স্টকটাকে আমরা এখন চেক করছি। অজন্তা ফার্মা, অজন্তা ফার্মা কি বলছে? এগেন এই স্টকটা মোমেন্টামে রয়েছে, মোমেন্টামে রয়েছে, আমাদের মুভিং অ্যাভারেজ অ্যাসেন্ডিং প্যাটার্নে রয়েছে, 200 ইনক্লাইনে রয়েছে। তাহলে এই স্টকটার মধ্যেও আমরা পজিশন বানাতে পারি অ্যাজ পার আওয়ার এন্ট্রি রুলে। ঠিক আছে, তাহলে এই স্টকটা অজন্তা ফার্মা কোথা দিয়ে? হেলথ কেয়ার সেক্টর দিয়ে। হেলথ কেয়ার সেক্টরে অনেকগুলো স্টকস এসছে এইবারে, আগের বারেও এসেছিল। এআইআই ইঞ্জিনিয়ারিং, এটা কোন সেক্টর থেকে? আমি একবার যদি এআই ইঞ্জিনিয়ারিংটা একবার চেক করে নিই। কেন চেক করাচ্ছি? কারণ ফান্ডামেন্টাল, টেকনিক্যাল অ্যান্ড সেক্টর, এই তিনটে যখন একসাথে কথা বলে তখনই মার্কেটে কিন্তু সিগনিফিকেন্ট মুভমেন্ট তৈরি করে। তাহলে এটা কোথাকার কোথাকার? অটো সেক্টর। এবার আমরা যদি সেক্টর রোটেশনে চেক করি, অটো সেক্টর কি আমাদের টপ পারফর্মারে ছিল? অটো সেক্টর, অটো সেক্টর, এই যে অটো সেক্টর, আগের বারে অটো সেক্টর এই যে, আগের বারে অটো সেক্টর এই যে, আগের বারে অটো সেক্টর, এই অটো সেক্টর। তার মানে 14 র্যাঙ্ক থেকে শুরু করে এখন কোন র্যাঙ্কে গিয়ে পৌঁছেছে? 7 নম্বরে। তার মানে অটো সেক্টর বেটার। তাহলে সেইখানের মধ্যে এআই ইঞ্জিনিয়ারিং যে স্টকসটা, এইটা পারফর্ম করতে পারে, তাই না? তাহলে এই স্টকটাকে, আমি জানি না এখানে পরবর্তীকালে কি হবে, বাট প্রবাবিলিটি বেশি সেক্টর ভালো চলছে, স্টকস এর মধ্যে স্ট্রেন্থ শো হচ্ছে, এই স্টকটা মার্কেট থেকে ভালো, সেক্টর থেকে ভালো, আর তার ফান্ডামেন্টালও ভালো। ফান্ডামেন্টাল কি করে ভালো? খুব ইজি, স্টকেজ খুব ভালো কাজ করছে। এই ওভারঅল প্যারামিটার আমরা দেখে নেব, যে এই 6টা প্যারামিটার মার্কেটের কি দেখায়? গ্রোথ, প্রফিটেবিলিটি, এফিসিয়েন্সি, সলভেন্সি, কোয়ালিটি, ভ্যালুয়েশন। ধরে নাও এই 6টা হচ্ছে একটা মানুষের রিপোর্ট কার্ড, 6টা সাবজেক্ট, 6টা সাবজেক্টে কত পেয়েছে? গ্রোথের স্কোরটা একটু কমেছে, 46, মানে বিলো অ্যাভারেজ রয়েছে, 50 আমাদের অ্যাভারেজ ধরি, বিলো অ্যাভারেজ। প্রফিটেবিলিটিতে এক্সিলেন্ট, 70, এটাও এক্সিলেন্ট, এটাও এক্সিলেন্ট, এটাও এক্সিলেন্ট। ভ্যালুয়েশনসে অ্যাভারেজ। সব মিলিয়ে সে 100-র মধ্যে 75 স্কোর করেছে। তাহলে আমি ওভারঅলি বলতে পারি ফান্ডামেন্টালি এই স্টকটা বেটার। এইবার টেকনিক্যালি যদি দেখি, টেকনিক্যালি আমাদের একদম পারফেক্টলি আমাদের এসটিপি যে মডেলটা আছে সেই মডেলটা পারফেক্টলি সাপোর্ট করছে। সেখানে এখানে এন্ট্রি পয়েন্ট কিভাবে করতে হয় তোমরা অলরেডি জানো। এইখানে আমরা স্টকটাকে দেখতে পারি। এরপরে আমি কেন তোমাদের বাইং সেলিং দিচ্ছি না, এখানে একটা কিন্তু একটা বড় কারণ আছে। কারণ আমি সেবি রেজিস্টার্ড নয়, কারণ আমি বাই সেল রেকমেন্ডেশন দেবো না। আমি বলতে পারি যে স্টক কিভাবে কি হচ্ছে, কিভাবে অ্যানালিসিস করতে হয়, তোমরা কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করবে, এইটা আমি বলে দিতে পারি, কিন্তু আমি এক্সাক্ট বাইং সেলিং বলবো না। এইবারে তোমরা নিয়ে তোমাদের অ্যাজ পার আওয়ার স্টাডিতে তোমরা নিজেরা অ্যানালিসিস করো, করে স্টেপ বাই স্টেপ দেখো কোথায় এন্ট্রি করতে হয়, কোথায় এক্সিট করতে হয়, সেটা করতে পারো। আমি ওভারঅল দিয়ে দিচ্ছি যে কিভাবে একটা সেক্টরে যাবে, কিভাবে রিস্ককে কন্ট্রোল রাখবে, কিভাবে একটা ডাইভার্সিফাই পোর্টফোলিও বানাবে, কিভাবে সেক্টর, স্ট্রং সেক্টর খুঁজে বার করতে হয়, এইটা আমি হেল্প করতে পারি। মার্কেট অ্যানালিসিস আমি হেল্প করতে পারি। ঠিক আছে। গ্ল্যান্ড ফার্মা, গ্ল্যান্ড ফার্মাকেও যদি দেখি আমরা, মান্থলি চার্টে বেশ ভালো একটা লেভেল ব্রেকআউট করে এখন স্ট্রংলি রিয়াক্ট করছে। এর মধ্যে
এখানে যদি আমাদের এন্ট্রি পয়েন্ট যদি আমরা খুঁজে পাই, তাহলে আমরা কিন্তু কারেন্ট প্রাইসে এন্ট্রি করতে পারি। ঠিক আছে, এরকম ভাবে আমি কিছু স্টক রেখে দিয়েছি। আমি একবার তোমাদের লিস্টটাকে শেয়ার করে দিচ্ছি, এই লিস্টটাকে তোমরা স্টাডি করতে পারো। এখানে আমি লিস্ট বানিয়ে রেখেছি, এইখানে কিছু স্টকস অলরেডি রয়েছে। সেই স্টকস থেকে আমরা লিস্ট বানিয়ে আবার আমি পরের উইকে শেয়ার করবো। এই উইকের মতো যে কটা স্টক ছিল সে কটা আমি ওখানে শেয়ার করে রেখেছি। তোমরা ভিডিও পজ করে স্ক্রিনশট নিয়ে তোমরা নিজেদের অ্যানালিসিস করতে পারো। এই হয়ে গেল। এবার আমি চলে যাই আমাদের এফআইএ ডিআই অ্যানালিসিসে। এফআইএ ডিআই কি বলছে? আচ্ছা, আমাদের ভিডিওটা কি রেকর্ড হচ্ছে? একদম হচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, তাতে আমি মোটিভেশন পাবো যে তোমাদের এরকম ডিটেল অ্যানালিসিস ভিডিও আমি প্রতি সপ্তাহে নিয়ে আসার জন্য। এখানে আমরা যদি মান্থলি ভিউতে এফআইআই কে দেখি, কন্টিনিউ সেলিং কমছে। 1 2 3 এটা সিগনিফিকেন্ট কমিয়ে দিয়েছে। এখানে তো আগস্ট মাসে তো বাইং এসছে, বাট আগস্ট মাস এখনো সবে 7 দিন হয়েছে, তো আমি বলতে পারি না যে এই 7 দিনে সেলিং হবে না বাইং হবে নেক্সট এন্টায়ার মাসে। বাট ওভারঅলি দেখে মনে হচ্ছে যে এফআইআই সেন্টিমেন্ট কিন্তু ইমপ্রুভ হয়েছে আগের থেকে। মার্চে সব থেকে বেশি ছিল, এপ্রিলে কমেছে, মেতে আরো কমেছে, জুনে আরো কমেছে, জুলাইতে সিগনিফিকেন্ট কমেছে। এখানে যেহেতু এত কমেছে, তাই জন্য কি হয়েছে, ডিআইএ এর পারচেসের জন্য মার্কেট কিন্তু 2% বেড়েছে। সেখানে আমি ডিআইএ দেখি, ডিআইএ কি করেছে, ডিআইএ 35,000 কোটি টাকার বাই করেছে আর 57,000 কোটি টাকা সেল করেছে। তাহলে আমাদের যদি আমরা ক্যাশ মার্কেট, এটা হচ্ছে ক্যাশ মার্কেটের পজিশন, তাহলে তো বলবে যে ওভারঅলই তো নেগেটিভই গেছে, 57,000 আর মাইনাস 35,000, তাহলে 20,000 কোটি টাকা তো মাইনাসে, তাহলে মার্কেট কেন উঠলো? এইটা হচ্ছে ফিউচার অপশনস এর জন্য মার্কেট ডেভেলপ বেড়েছে। যে ফিউচার অপশনসে কোনো না কোনো জায়গায় শর্ট কাভারিং এসছে, প্রিভিয়াস শর্ট পজিশন কভার করেছে, অথবা নতুন পজিশন বিল্ড আপ হয়েছে, এই কারণে আমরা এই মুভমেন্টটা দেখতে পাচ্ছি। যেই টাইমে দেখবো এফআইআই বুলিশ ডিআইআই বুলিশ, যদি আমরা দুটো দেখতে পাই, তাহলে এই 2% র্যালিটাই হয়ে যাবে 4 5 6% র্যালি। কারণ সেখানেও ফিউচার অপশনস এর পজিশন হবে। তো এইখানে ফিউচার অপশনের পজিশনের কারণে এই আমরা ওভারঅল মার্কেটে র্যালি দেখতে পাই। তাহলে এফআইডিআই আমাদের ক্যাশ মার্কেটে তো আমরা পজিটিভ দেখতেই পাচ্ছি। এইবার ফিউচার মার্কেটে আমরা ওভারঅল দেখে নেব ফিউচার মার্কেটের নেট পজিশনস কেমন করেছে ইন্ডেক্স বেসিসে। এখানে 1.5 লাখ শর্ট পজিশনে বসে রয়েছে কে? 1.5 লাখ শর্ট পজিশনে বসে রয়েছে এফআইআই। প্রো ট্রেডার হচ্ছে যারা প্রফেশনাল ট্রেডার, তারা 14,000-এ শর্ট পজিশন বসে রয়েছে, ক্লায়েন্ট অ্যান্ড ডিআইআই বাই করে রেখেছে। তো ক্লায়েন্ট অ্যান্ড ডিআই মিলিয়ে এটা করেছে, আর টোটালে 1.5 লাখ এখনো শর্ট পজিশন রয়েছে। তো ওভারঅলি মার্কেটে আগের তুলনায় শর্ট পজিশন মার্কেটে কমেছে, কিন্তু স্টিল শর্ট পজিশন আমরা দেখতে পাচ্ছি। এইখানে প্রো প্রো ট্রেডাররা শর্ট পজিশন ছিল না, নিউ নিউ করে এখানে শর্ট বিল্ড আপ করেছে। ওভারঅল মার্কেটে দেখতে গেলে এফআইআই, আমি বলবো না ফিউচার অপশনে যে খুব ভালো সিগনিফিকেন্ট বাইং ডেপ্লয় হয়েছে, সেটা নয়। এটা যদি আরো কমে, এখানে যদি কিছু আসে, এখানে এখানে যেমন নেই, এফআইআই এখনো ফিউচারে বাইং করছে না, শর্ট টার্মে শর্টিং এরই ভিউ নিয়ে চলছে। লং টার্মে ধীরে ধীরে কিন্তু সেলিং কমিয়েছে, মানে ইকুইটি মার্কেটে টাকা দিচ্ছে, শর্ট টার্মের মধ্যে কিছু হেজিং পজিশনস এর কারণে হয়তো এই ব্যালেন্সটা মেনটেন করে চলেছে। ওরা সবসময় পজিশনস কে হেজ করে কাজ করে। এবার আমরা যদি সেক্টরিয়াল অ্যাক্টিভিটি দেখি, যে কোন সেক্টরে ফরেন পোর্টফোলিও ইনভেস্টররা পজিশন বাড়িয়েছে, বাবা, কনজিউমার ডিউরেবলে কিন্তু একটা সিগনিফিকেন্ট আমরা পজিশন দেখতে পাচ্ছি, যেখানে কন্টিনিউ বেড়েছে। আচ্ছা, আমাদের সেক্টরের মধ্যে কনজিউমার ডিউরেবল কি ছিল? একবার চেক করি। কনজিউমার ডিউরেবল, কনজিউমার ডিউরেবল, এক সেকেন্ড, সেক্টরে একবার আমরা যদি চেক করে নিই কনজিউমার ডিউরেবলটা কোন সেক্টরের মধ্যে পড়ছে। সেক্টর রোটেশন, এরকম, এই যে কনজিউমার ডিউরেবলে কিন্তু ভালো এসছে। আর সেখানে যদি আমরা দেখি
ওভারঅল ব্রেথটা কিন্তু খারাপ না, ভালোই রয়েছে। মোমেন্টাম স্কোরের মধ্যে যদি দেখি, তাহলে এটা বেটারমেন্টের দিকে যাচ্ছে। স্টক ওয়াইজ স্কোরের মধ্যে যদি আমি এখানে চেক করি ডিসেন্ডিং বলে, তাহলে এখানে কিছু স্টকস আছে যারা ভালো পারফরমেন্স করছে। বাট আমি যদি মার্কেট ক্যাপ দিয়ে দেখি, এখানে এখানে যারা একটু বড় সাইজের মার্কেট ক্যাপ, যেমন আইবি, নেটওয়েভ টেকনোলজি, হ্যাঁ নেটওয়েভ টেকনোলজি, তোমাদের গ্রুপে আমি কিছুদিন আগেই শেয়ার করেছিলাম এই স্টকটা আমি কিছুদিন আগে কারেন্টলি বাই করি, নেটওয়েভ টেকনোলজি। এই যে এর ভিউটা, আমি এই সব জায়গায় স্টকটাকে পারচেস করেছি। কেন? এই স্টকটা আমার কাছে আগের থেকে পোর্টফোলিওর মধ্যে ছিল, আমাদের এ প্লাস ক্যাটাগরিতে। তো আমি এখানে, এই যে এখানে বেড়ে গেছিল, আমি ওয়েট করছিলাম যেটা পুল ব্যাক আসার। তো এইখানে আমি একটা পুল ব্যাক পেয়েছি, যেই পরে একবার আমি এখানে অ্যাড করেছিলাম, এখানে একটা প্রফিট, সুইং ট্রেডিং এ প্রফিট বুক করেছি। আবার যখন এখানে কারেন্টলি এখানে এসে দেখতে পাচ্ছি তিনটে মুভিং অ্যাভারেজ এসছে, এখানে নিয়েছি। তো কনজিউমার ডিউরেবলের মধ্যে মধ্যে নেটওয়েভ টেকনোলজি পড়ছে, যেটা খুব ভালো পারফরমেন্স করছে। আর সেখানে এফআইআই পজিশনস কিন্তু এখানে বিল্ড আপ করেছে। সেটা কোথা দিয়ে ধরা পড়লো? স্টকেজ থেকে। তাহলে বোঝা যাচ্ছে স্টকেজ আমাদের ওভারঅল অ্যানালিসিসের জন্য কতটা ইম্পর্টেন্ট ভূমিকা প্লে করছে। সেক্টর রোটেশন, আচ্ছা আমরা ছিলাম এফআইআইডিআই তে। এফ সেক্টোরিয়াল অ্যাক্টিভিটি, সেক্টোরিয়াল অ্যাক্টিভিটির মধ্যে হেলথ কেয়ারও দেখতে পাচ্ছি, হেলথ কেয়ার অলরেডি রয়েছে, হেলথ কেয়ার কন্টিনিউ। ইনফরমেশন টেকনোলজির মধ্যে প্রথম বাইং দেখতে পাচ্ছি আফটার আ লং পিরিয়ড অফ টাইমের পরে। এটা তো এখানে 1 2 3 4 5 6, 6 মানে 1 মাস, 2 মাস, 3 মাস, 3 মাসের ডাটা দিচ্ছে, কিন্তু আমি কন্টিনিউ ফলো করে যাই সেই ডাটা অনুযায়ী, এটা ফার্স্ট টাইম বাইং এ এসছে। সেখানে ইনফরমেশন টেকনোলজি লাস্ট 1 মাসে কিন্তু প্রায় 20%-এর উপরে বেড়েছে। আমি যদি নিফটি আইটি যদি দেখাই, নিফটি আইটি দেখো ওভারঅলি পারফরমেন্সে কি দেখাচ্ছে। ওভারঅলি আমরা যদি আমাদের মডেল দেখি, তাহলে সেইখানে নেগেটিভ শো করছে, নেগেটিভ শো করছে, একটা স্ট্রং সাপোর্ট বানিয়েছে, বানানোর পরে একটা বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল বানিয়েছে এই দুটো মাস নিয়ে। মাসের পরে এটা হচ্ছে রিয়াক্ট করছে। তো এইখানে পারফরমেন্সটা তাহলে বোঝা যাচ্ছে যে এরা ঢুকছে বলেই, 3,000 কোটি টাকা বাই করেছে বলে কোনো না কোনো জায়গা থেকে বাইং প্রেসার মার্কেটে এসছে। তো সেই কারণে আমরা যদি এই এরিয়াটাকে যদি একটা সাপোর্ট হিসেবে মার্ক করি, এনি টাইমে যদি প্রাইস অ্যাকশন একবার এর নিচে এই সব জায়গার কাছাকাছি আসে, তাহলে এখান থেকে একটা প্রাইস অ্যাকশন হতে পারে। তাহলে এই সেক্টরটাকে আমাদের নজরে রাখা উচিত কি উচিত না? কমেন্টে জানাও। ঠিক আছে, এটা মেজর সাপোর্ট হিসেবে আমরা কিন্তু আসবে। যদি প্রাইস ফল করে আসে, তাহলে ভয় পাবো না, এই লেভেল থেকে কিন্তু স্ট্রং বাইং অ্যাক্টিভিটি হয়েছে, তাহলে এখান থেকেও আবার অ্যাক্টিভিটি হতে পারে। আর সেটা যদি না হয়, প্রাইস এর উপরে যদি চলে যায়, তাহলে আমাদের ডেলি যে আমাদের সেট আপ রয়েছে, সেই সেট আপ অনুযায়ী, তোমরা সবাই জানো স্টেজ অ্যানালিসিস কেমন ভাবে করতে হয়। খুব মহান একজন ট্রেডার, গ্রেট ট্রেডার স্ট্যান ওয়াইনস্টিনের স্টেজ অ্যানালিসিসে, আমরা যদি স্টেজ অ্যানালিসিস করি, এখন স্টেজ 4 চলছে, এইটাকে স্টেজ 1, স্টেজ 4 এর পরে কি হবে, একটু উপরে উঠে গিয়ে যদি পড়ে, তাহলে এটা স্টেজ 1 হবে। স্টেজ 1 এর এই লেভেলটা সাপোর্টের কাজ করবে। তারপর যদি এটা ব্রেকআউট করে স্টেজ 2 যায়, তখনই গিয়ে আমরা পজিশনালি বাইং এর প্ল্যান করতে পারি, তার আগে নয়। আর তার পর্যন্ত আমরা শর্ট টার্ম ভিউ নিয়ে চলতে পারি। যে আইটি সেক্টর আমাদের, এইখানেও আমরা ব্রেথের মধ্যেও আমরা দেখতে পেয়েছিলাম আইটি সেক্টর কোথায়, আইটি সেক্টর, আইটি আইটি আইটি, এই যে ইনফরমেশন টেকনোলজি, আগে ইনফরমেশন টেকনোলজি ছিল, এখানে ছিল, এখানে ছিল, এইখান থেকে এখানে ইমপ্রুভমেন্ট করেছে। তাহলে ইনফরমেশন টেকনোলজি যদি আমার পজিশনস বানাচ্ছে, মানে কি এখানে আমাদের নেক্সট র্যালি হওয়ার চান্সেস রয়েছে। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল। এইভাবে তোমরা এখানেও দেখতে পারো অটো অ্যানসেলিস এর মধ্যেও পজিশন বিল্ড আপ হয়েছে, তারপরে কেমিক্যালের মধ্যে বিল্ড আপ হয়েছে, কনস্ট্রাকশন মেটেরিয়ালের মধ্যে বিল্ড আপ হয়েছে, কন্টিনিউ টেক্সটাইলের মধ্যে বিল্ড আপ করছে, ফরেস্ট মেটেরিয়ালের উপরও বিল্ড আপ হয়েছে। এটা হচ্ছে সেকেন্ডারি মার্কেটে আমাদের মান্থলি ভিউ, ডেইলি ভিউ, ইয়ারলি ভিউতে কেমন পজিশন হয়েছে, সেটাই হচ্ছে দেখার বিষয়। আচ্ছা, এখানে এফআইআই নেট কি, নেট সেলার 26-এ সব থেকে বেশি বেরিয়েছে, কারণ এইখানে একটা বেরোনোর কারণ বেশিরভাগ রয়েছে এআই এর, এআই রান, এআই বুল মার্কেটটা আমাদের ইন্ডিয়া ক্যাপচার করতে পারেনি। কোথায় কে ক্যাপচার করেছে?
ক্যাপচার করেছে হচ্ছে S&P 500। S&P 500 কোথাকার ইন্ডেক্স? কমেন্টে জানাও। S&P 500 ইউএসএ। দেখো, র্যালি দেখো, কোথায় আমাদের মার্কেট এই 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 করে চলেছে, আর এদের মার্কেট তো একদম পুরো স্ট্রেট ওয়ে পুলিশ। তাহলে আমরা যদি এখানে দেখি, এটাকে বন্ধ করে যদি আমরা স্টেজ অ্যানালিসিস করি, এন্টায়ার এইখান থেকে 2023 থেকে এআই এর যে বুল, যখনই এআই আসে, এআই থেকে রানটা কিন্তু কন্টিনিউ এখানে হয়েছে। আর আমাদের মার্কেট থেকে কন্টিনিউ টাকা বেরিয়েছে, তার সব থেকে বড় কারণ হচ্ছে এআই রান। তো এই এআই রানটা যখনই কমপ্লিট হবে, মোটামুটি আমাদের মার্কেটে কিন্তু আবার সেক্টর রোটেশন কিন্তু ওভারঅলই আসতে পারে। তো এইখানে এই যে লাস্ট 3 বছর ধরে কেন বেড়েছিল, এফআইআই লাস্ট 3 বছর ধরে কেন বেরিয়েছে, এটা হচ্ছে কারণ। কারণ আমাদের গভর্নমেন্ট পলিসিস আমাদের এগেনস্টে ছিল, ট্যাক্স বাড়িয়ে দেয়, এসটিটি বাড়িয়ে দেয়, এর কারণে ক্যাপিটাল মার্কেট থেকে টাকা বেরিয়েছে। সেকেন্ড কারণ, এআই রানে আমরা পিছিয়ে গেছি, এখান থেকেও টাকা বেরিয়েছে, যা এখানে চায়না, তাইওয়ান, জাপান, এই সব মার্কেট গুলো, আমেরিকা, এরা সবাই টেকনোলজি দিক থেকে কিন্তু ইমপ্রুভ করেছে বলে ওভারঅলি গ্লোবাল মার্কেট থেকে এফআইআই কি করে, জাস্ট লাইক একটা মার্কেট থেকে টাকা বের করে আরেকটা মার্কেটে ফান্ড ফ্লো করে। তো সেই করেছে বলেই মার্কেটে, এই সব মার্কেটে গ্রোথ দেখতে পাচ্ছি আমরা। চায়না মার্কেটে দেখলে চায়না মার্কেটের গ্রোথ দেখতে পাবো, তাইওয়ান, জাপান, সব জায়গায় কিন্তু এআই এর জন্য রান এসছে। আর এফআইআই নেট সেলার কেন ইয়ার টু ইয়ারে হচ্ছে, কারণ আমাদের মার্কেটে সেই গ্রোথটা দেখতে পাচ্ছে না। এই কারণেই আমাদের মার্কেট কি হচ্ছে, এখন ভ্যালুয়েশনসে চলে এসছে, যেখান থেকে কি হয়, আবার মার্কেট আমাদের, যেহেতু ওদের মার্কেট যদি ওভার ভ্যালুড হয়ে যায়, তো ওদের তো অটোমেটিকলি প্রফিট আর্ন করে নিয়েছে। আর আমাদের মার্কেটটা এখনো কনজিউমার ড্রিভেন মার্কেট। তো এই মার্কেটের স্টেডিলি গ্রোথ কিন্তু আছে। যেহেতু আমরা এআই তে পিছিয়ে গেলেও কিন্তু আমরা কনজিউমারের দিক থেকে কিন্তু আমরা এগিয়ে রয়েছি। তো সেইখানে ওদের মার্কেট যখনই এক্সপেন্সিভ হবে, তখন ওদের মার্কেট থেকে ধীরে ধীরে প্রফিট বুক করবে। আর আমাদের মার্কেট যদি ভ্যালুয়েশন চিপ পায়, যেটা আমি প্রথমেই অ্যানালিসিস করলাম, তাহলে কি হবে, আমাদের মার্কেটে আবার ফিরে আসবে। তাহলে ওভারঅলি আমরা যেগুলো, যেই যেই পয়েন্টগুলো আমরা শিখলাম, যেই যেই পয়েন্টগুলো আমরা আলোচনা করলাম, সেই সেই পয়েন্টগুলো আশা করি তোমাদের সবারই ক্লিয়ার হয়েছে। এবার আমি ভিডিওটা বড় করি। তাহলে এই যে পয়েন্টস গুলো বললাম, ভিডিওটা একবার নয়, দুবার, তিনবার, চারবার করে ভিডিওটা দেখো, দেখে এই ফরম্যাট ধরেই তোমরা কাজ করো। আর দুটো জিনিস আমরা ফলো আপ রাখবো, যে যখনই আমরা পজিশন বানাবো, সব সময়ের জন্য রিস্ককে প্রায়োরিটাইজ রাখবো। যে মার্কেট আমাকে যতই কনফিডেন্স দিক, আমি কিন্তু সবসময় আমাদের রিস্ক ম্যানেজমেন্ট করবো। মার্কেট আমাকে যতই ভালো ভয় পাওয়াক, আমরা আমাদের সেট আপকে বিলিভ করবো। এই দুটো আমাদের কিন্তু মেনটেন রাখতেই হবে। এক, মার্কেট যখন ভালো চলে আমরা ওভার কনফিডেন্স হয়ে পড়ি, তার কারণে লস হয়। আর এক, মার্কেট যখন ফেয়ার করে, তখন আমরা সেট আপে ট্রেড নিতে ভয় পাই। আমার নিজের রুল, না আমি মার্কেটকে ভয় পাবো, আর না আমি মার্কেটে ওভার কনফিডেন্ট হব, না আমি মার্কেটে লোভ করব, না আমি মার্কেটকে ভয় পাবো। বাস, এই ফিলোসফিতে তোমরা যদি কাজ করো, তাহলে মার্কেটে তোমাকে সার্ভাইভ তোমরা করে যাবে। আর একবার যদি সার্ভাইভ করে যাও, তাহলে অটোমেটিকলি তোমরা কিন্তু মার্কেট থেকে টাকা বানাতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের উইকেন্ড অ্যানালিসিস আমরা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের উইকে। চলো, গুড নাইট।